তৈরির আগে বাস্তুর পুরুষের কথা বিবেচনা করতে হয়। চক্রবর্তী বললেন যে বাস্তু পুরুষ বাস্তু শুরু এক সপ্তাহের মধ্যে বাস্তু পুরুষের আগমন হয়। যখন চার দেওয়ালটা ঘেরা হতে থাকে তখন বাস্তু পুরুষের আগমন হয় এবং বাস্তু পুরুষ আমাদের ভূমির মধ্যে উল্টানো অবস্থায় শুয়ে থাকেন। উত্তর পূর্ব দিকে মাথা করে বাস্তু পুরুষ আমাদের বাস্তুতে শয়ন করে থাকেন এবং বাস্তু পুরুষের নাভিটা ব্রহ্মস্থানের কাছাকাছি থাকে। আমাদের পেটে যদি কোনো চাপ, বিশেষ করে নাভিতে চাপ পড়ে তাহলে কিন্তু আমরা খুব অস্বস্তির মধ্যে আমাদের কাটাতে হয়। যেমন বাস্তু পুরুষের নাভিটা হচ্ছে ব্রহ্মস্থান। এই জায়গাতে কোনোভাবেই চাপ, প্রেসার, ভারী জিনিস একদম রাখা বাঞ্ছনীয় নয়, কারণ এতে বাস্তু পুরুষ পীড়িত হয়। বাস্তু পুরুষ পীড়িত হওয়ার অর্থ বাস্তু যারা মেম্বার, বিশেষ করে ল্যান্ড অফ দ্য যার নামে বাস্তু রয়েছে সেই মানুষটি অত্যন্ত পীড়িত হবেন। তার কষ্টের মধ্যে জীবনযাপন কাটাতে হতে পারে। বিশেষ করে বিভিন্ন রকম যে শারীরিক ক্রীড়া, সেক্ষেত্রেও বাস্তবের একটা ভূমিকা থাকে। আমরা বিশেষ করে বাস্তুগুলো যখন উপর হয়ে থাকে ঈশান কোণের ঠিক কাছাকাছি আমাদের যেমন বাস্তুপুরুষের হাট থাকে, হৃদয়, আমাদেরও তাই। যে বাস্তু প্রধান হয় তারও যদি বাস্তুর ওই জায়গায় ঈশান কোণের কাছাকাছি যদি ভারী জিনিসের উপস্থিতি থাকে তাহলে কিন্তু বাস্তুপুরুষ সে এফেক্টেড হওয়ার পাশাপাশি বাস্তুতে যার নামে বাস্তু রয়েছে সেই মানুষটিও অসুবিধার মধ্যে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা করতে পারে। এই কারণে আমাদের সবসময় বাস্তু পুরুষের বাস্তু নির্মাণের আগে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাস্তু সিঁড়িতে সব থেকে বেশি লোড থাকে, তাই সিঁড়িতে যাতে লোডের পরিমাণ বেশি থাকে বলে কখনো ঈশান করে সিঁড়ি করা উচিত নয়। এবং তাতে কি হবে, যদি বাস্তুর উপর প্রচন্ড চাপ থাকে তাহলে সেই মানুষজন অত্যন্ত যে যে ব্যক্তি বিশেষ করে যে ওই ল্যান্ডটার মালিক হবে তার উপর, তার মাথার উপর ভীষণ চাপ থাকবে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। তার মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। আর এই বাস্তুর ব্যাপারে আমাদের বলা হয়েছে যে যে স্থানে বাস্তু নির্মাণ হবে সেই ভূমিটা যেন স্কোয়ার মানে বর্গক্ষেত্র হলে ভালো হয়। কারণ বাস্তু পুরুষের নাভিটা একেবারে সেন্টারে হবে বা তার হাঁটুটা আমাদের যে রয়েছে বড়া আছে সেই বড়া থেকে বের হবে না, বাস্তু ঠিক উপর হয়ে শুয়ে রয়েছে। সেই কারণে স্কোয়ার যদি হয় বাড়িটা, যদি ল্যান্ডটা স্কোয়ার নাও হয় তাহলে কিন্তু আমাদের বাড়িটা করতে হবে স্কোয়ার শেপে। তাতে কি হবে, বাস্তু পুরুষের কোনো হাত, হাঁটু বা ইত্যাদি কিছু যেন আমাদের চার দেওয়ালের বাইরে না চলে যায়। চার দেওয়ালের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বাড়ির বাস্তু পুরুষ পীড়িত হবে এবং সেক্ষেত্রে বাস্তুর দোষের সম্ভাবনা বৃদ্ধি পাবে, বাস্তুর এনার্জি লেভেল ডিসব্যালেন্স হতে পারে। তাই কারণে আমাদের প্রথমে যখন বাড়ি করবেন আপনাদের প্রত্যেকেই ভাবা উচিত ল্যান্ডটা যদি ভালো হয়। মানে ভালো ল্যান্ড ব্যাপারটা আপনি বুঝবেন কি করে। ভালো ল্যান্ড বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনি যদি ওই ভূমিতে কিছু তিল ছড়িয়ে দেন। যদি দেখেন যে তিল এক সপ্তাহের মধ্যে অঙ্কুরোদ্গম ঘটছে তাহলে ওই বাস্তুর মাটিটা উর্জা হয়। ওই মাটিতে আপনি বাড়ি করলে আপনিও ভালো থাকবেন, আপনি আপনার এনার্জি লেভেল ভালো থাকবে। এটা বাস্তুর একটা সাধারণ নিয়ম। আরেকটা নিয়ম আছে, যদি আপনি ওই বাস্তুর মধ্যে এক চাপের গর্ত করেন, সেই গর্ত করার পর যে মাটিটা উদ্বৃত্ত হবে, যদি দেখেন ওই গর্তটা ভর্তি করতে মাটিটা বেশি যদি বেড়ে যায় সেক্ষেত্রে ভালো হয়। এছাড়া আপনি যদি জল দিয়ে দেন
বাস্তবে ওই গর্ততে যদি দেখেন যে ওখানে জলটা একটু মুড়িগুলো যদি ঘুরছে কোনো কিছু দু চারটা ভাসমান জিনিস মুড়িগুলি ফেলে দেন, দেখবেন কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এটা দেখে আপনি ওখানে এনার্জি লেভেলটা কেমন আছে বুঝতে পারবেন। এছাড়া অনেকে মাটির গন্ধ শুনে অ্যাসিডিক আছে কি অ্যালকাইন আছে এগুলো প্রাথমিকভাবে আপনি মাটিটা পরীক্ষা করে নেবেন যে যেখানে বাড়ি বানাচ্ছেন সেই বাড়িটা কতটা স্বাস্থ্যকর। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে এই বাস্তুর মধ্যে যখন বাড়ি করবেন সেখানে কোনো আগে কোনো কবরস্থান কোনো বা যেখানে ভাড়া বা কোনো শ্মশান টশান ছিল কিনা এইসব স্থানগুলোকে বিবেচনা করা উচিত এবং শ্মশান বা এই কবরস্থান থেকে দূরবর্তী স্থানে বাড়ি করাটা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমানে অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। তবে এই বিষয়টা মাথায় রাখা দরকার। সচরাচর এইসব এরিয়াগুলোর থেকে একটু দূরবর্তী স্থানে বাস্তুর জন্য বিবেচনা করা দরকার, যাতে করে আমাদের বাস্তুর মধ্যে যদি এনার্জি নেগেটিভ এনার্জি বেশি ফ্লো তৈরি হয় তাহলে কিন্তু যারা মেম্বার থাকবে বাস্তুর মধ্যে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের চিন্তা ভাবনা করতে হবে, তাদের রোগ প্যারা বা বিভিন্ন কারণে অনেক অর্থ ব্যয়ের সম্ভাবনা হতে পারে। তো সেই কারণে আমাদের বাস্তু বাড়ি করার আগে বাস্তুর পরিবেশটা দেখে নিতে হবে। আর বাস্তু রাস্তাঘাটের ব্যাপারটাও বিবেচিত হয়। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে গাছপালা। গাছপালা বাস্তু পশ্চিম দিকে বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা খুব একটা ভালো নয়, তো পশ্চিম দিকে গাছ পরিমাণ যত কম হবে। এই ক্ষেত্রে আপনি পূর্ব দিক বা উত্তর দিকে গাছপালা থাকলে অসুবিধার কিছু নেই। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের বাস্তুর পূর্ব দিক যেদিকে সূর্য উঠছে ওদিকে আমাদের পজিটিভ এনার্জি মানে অগ্নিতত্ত্বের প্রভাবটা বেশি থাকে, দক্ষিণ দিকে অগ্নিতত্ত্বের প্রভাব থাকে। তাই যদি পুকুর আপনার দক্ষিণ দিকে বা পূর্ব দিকে যদি আপনার বাস্তুর পুকুর থাকে তাহলে কিন্তু বাড়িটার এনার্জি লেভেলটা লো হয়ে যাবে। ওখানে যারা বসবাস করবে তাদের মধ্যে একটা দুর্বলতা এবং একটা অলসতার ভাব দেখতে পাবে। আর উত্তর দিক এবং পশ্চিম দিকটা জলতত্ত্ব হিসাবে বিবেচিত হয়, তাই বাস্তু পুকুরটা উত্তর দিক অথবা পশ্চিম দিক ঘেঁষা করে বাস্তুর পরিবেশটা ভালো হয়। এবার বাস্তু যে স্থানটা আপনি বিবেচনা করলেন সেই স্থানটা বাস্তু নির্মাণ করার আগে আপনাকে বাস্তুর সমস্ত রকম মাপজোখগুলো ঠিকঠাক করে আপনাকে কাজ শুরু করা উচিত। বিশেষ করে বাস্তু পুরুষের মাথা থাকে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণটাকে ভীষণভাবে আপনারা বিবেচনা করবেন। ওই জায়গাতে কোনোভাবেই ল্যাট্রিন বাথরুম যাতে না হয়, আর ওই স্থানে যাতে কোনো সিঁড়ি না হয় বা রান্নাঘর যদি ওখানে হতে থাকে তাহলে একই সমস্যা হবে। মানে বাস্তুর যিনি হেড অফ দ্য বাস্তুর যিনি মালিক তার মাথার উপর একটা অগ্নি স্বরূপ সমস্যা, মাথায় আগুন হতে থাকবে, যেগুলো অল্পতে সে লেগে যাবে। তার মধ্যে একটা সবসময় একটা অগ্নি ভাব তার মনের মধ্যে চট করে তার রাগ হওয়া ইত্যাদি এগুলো ঘটতে পারে। তাই বাস্তু পুরুষের ঈশান কোণটাকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এইখানে কোনোভাবেই এই জায়গাটা একটু ফাঁকা রাখলে ভালো হয়। এই জায়গাতে ঠাকুরের দেবদেবী রাখে আপনি যদি ঠাকুর ঘর করতে পারেন বা ছেলে মেয়েদের পড়ার ঘর করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও আমাদের বাস্তু পুরুষের যেহেতু এখানে মাথা থাকে তাই আমাদের এগুলো কোনো ভারী জিনিস আর নোংরা জিনিস যেগুলো থেকে দূষণ ছড়াবে বা যেগুলো আমাদের এ হবে আমাদের
পরিবেশ গন্ধ, পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে, এসব জিনিস ঈশান কোণে কোনোভাবে রাখা উচিত নয়, ভারী জিনিস এবং নোংরা জিনিস। পাশাপাশি এই এই বাস্তুপুরুষ অনেকে প্রশ্ন হবে যে বাস্তুপুরুষ আমরা মাপবো কি করে, জানবো কি করে? এর জন্য আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড যে মোবাইলটা আছে, সেই মোবাইলে আমাদের আমাদের যে স্টক এটা রয়েছে আমাদের বাস্তুর জন্য ক্লক, সেই এটা আমাদের ওপেন করতে হবে। এটা করলে আপনারা আপনাদের দিকটা বুঝতে পারবেন। আমাদের উত্তর দিক হচ্ছে 0 ডিগ্রি এবং পূর্ব দিক হচ্ছে 90 ডিগ্রি। এই পূর্ব এবং উত্তর দিকের ঠিক মাঝামাঝি জায়গায় হবে বাস্তুপুরুষ ঈশান কোণ, তার ডিগ্রি হবে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি জায়গাটা আপনাদেরকে খুব বিবেচনা করে মাপজোক করে আপনাকে দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বাড়িতে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে না। এবার আপনি পূর্ব দিককে নির্ণয় করার জন্য আপনাকে সূর্যের দিকে মুখ করে দাঁড়াতে হবে, নাহলে আপনার বাঁ হাতটা হবে উত্তর দিক আর ডান হাতটা হবে দক্ষিণ দিক। এবার যাদের এটা ঠিকঠাক নির্ণয় করতে পারবে না, তাদের কম্পাসের সাহায্য নিতে হবে। আপনারা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, এই কম্পাসটা যদি আপনি ওপেন করে দেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির পূর্ব দিক কোনটা। এবার বাড়ির পূর্ব দিক যদি আপনি নিশ্চিন্ত করতে পারেন, তার থেকে 45 ডিগ্রি আপনি আপনার ঈশান কোণ হবে। 45 ডিগ্রি মানে অ্যাকুরেট 45 ডিগ্রিতে ঈশান বাস্তুপুরুষ থাকবে তা নয়, তার থেকে 5 ডিগ্রি এদিকে করে রাখবেন, ছাড়তে হবে। সেক্ষেত্রে 45 প্লাস মাইনাস মানে 35 থেকে 50, এই এরিয়াটাকে আপনাকে খুব সূক্ষ্মভাবে বিচার করে আপনাকে কিন্তু বাস্তু বানানোর কাজ শুরু করতে হবে। পাশাপাশি আমাদের বাড়িতে তো রান্না, আগেকার দিনে বাড়ির বাইরে ল্যাট্রিন বাথরুম রান্নাঘর সবই বাইরে থাকতো, মানুষ সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরেই সবকিছু করার চিন্তা ভাবনা করছেন। সেই কারণে রান্নাঘরটাকে আপনাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে করতে হবে। আমাদের রান্নাঘরটা হবে দক্ষিণ পূর্ব কোণে, এর ডিগ্রি হবে 190 প্লাস 45। কত তো কত হলো? 90 প্লাস 45 কত ডিগ্রি হবে? 135। ওইটাই হবে রান্না করার আদর্শ জায়গা। সব ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস 5। 135 মানে 135 প্লাস 5 140, আর এদিকে 130। 130 থেকে 40 এর মধ্যে আদর্শগতভাবে রান্না করা জায়গা। আর এই জায়গায় যদি কোনোভাবে রান্নাঘরে না করে এদিক দিকে ভুল করে ল্যাট্রিন বাথরুম এসব করে ফেলেন, তাহলে খুব সমস্যা হয়ে যায়। বিশেষ করে বাড়ির মেয়েদের তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা, তাদের বিভিন্ন রকম হেলথ ইস্যু, বিশেষ করে যেহেতু এদিকে শুক্রদেবের অবস্থান, এটা জানেন তো? বাড়ির উত্তর পূর্ব কোণে কোন গ্রহের অবস্থান? ওই তো দক্ষিণ পূর্ব, শুক্রদেব। আর ঈশান কোণে কোন দেবতার অবস্থান? গ্রহ কোন গ্রহের অবস্থান? হ্যাঁ, একদম সঠিক বলেছেন। তো এরকম বাস্তুর প্রতিটা কোণে বিভিন্ন দেবদেবীর অবস্থান আছে, বিশেষ গ্রহের অবস্থান রয়েছে। সেদিক থেকে দক্ষিণ পূর্ব কোণে থাকে শুক্রদেব। শুক্র মানে মহিলা কারক গ্রহ, এটা আপনি নিশ্চিত জানেন। তো যখনই ওই কোণটা পীড়িত হবে, বাড়ির মহিলারা অসুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো এই কারণে আমাদের উত্তর পূর্ব কোণটাকে, দক্ষিণ পূর্ব কোণটাকেও বিশেষ যত্নবান হওয়া দরকার।
তো এক্ষেত্রে আপনি 130 থেকে 40 ডিগ্রির মধ্যে যাতে কোনোভাবেই রান্নাঘর ছাড়া অন্য কিছু না হয়। আর রান্নাঘর করার সময় আপনারা চেষ্টা করবেন যাতে করে রান্না করার সময় যেন উত্তর দিকে মুখ করে রান্না করতে পারে, কারণ এতে এনার্জি লেভেলটা ভালো থাকে। আমরা তো সমস্ত এনার্জি পাই খাবার থেকে। খাবারটা যত পুষ্ট হবে, রান্না যত সুস্বাদু হবে এবং তার মধ্যে যত পুষ্টিমূল্য এনার্জি যত ফ্লো হবে, সেই খাবার খেয়ে আমাদের সমস্ত মেম্বাররা ঊর্জাবান থাকবে। তো সেই কারণে রান্না করাটাও যেমন উত্তর দিক পূর্ব দিকে মুখ করে করলে ভালো হবে, পাশাপাশি আমাদের খাওয়া দাওয়ার কাজটাও পূর্ব দিক মুখ করে করলে ভালো হয়। তো সেরকম ভাবে আপনাদের ডাইনিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা দরকার। আর রান্নাঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটাই ভালো। অনেকে সেটা জায়গার অভাবে অনেক কারণে করতে পারে না। যাই আপনারা চেষ্টা করবেন যাতে রান্নাঘরের পাশেই, রান্নাঘরের মধ্যে, এবং অনেকে আগেকার দিনে আমরা সব বসেই খেতাম, ওটাও একটি স্বাস্থ্যকর প্র্যাকটিস। যারা বসে খান সে খাবারটাও খুবই ভালো হয় এবং এতে আমাদের সমস্ত রকম, বিশেষ করে শনিদেবের যারা নেগেটিভ প্রভাবে রয়েছেন তাদের জন্য বসে খাওয়া, বিশেষ করে রান্নাঘরে খাওয়া খুবই লাভদায়ক। যাই হোক, এবার আপনি দক্ষিণ দিকটা কি করে নির্ণয় করবেন, কত ডিগ্রি হবে? উত্তর দিক যদি 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে দক্ষিণ দিকটা কত ডিগ্রি হবে? উত্তর দিক 0 ডিগ্রি, দক্ষিণ দিকটা কত ডিগ্রি হবে? না, পূর্ব দিক 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি হলে দক্ষিণ দিক, মানে 180 ডিগ্রি। উত্তর দিকে ঠিক 180 ডিগ্রি যখন হবে সেটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আমাদের এই বাংলাতে ম্যাক্সিমাম বাস্তু এন্ট্রান্স কিন্তু আমাদের দক্ষিণ দিকে দেখি, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ দিকে জমের দিক বলা হয়, সেই কারণে দক্ষিণ দিকে বাস্তু এন্ট্রান্স না হলেই ভালো। আর সব থেকে বড় কথা, বাস্তু তৈরি করার সময় বাস্তুর লেভেলটাকেও, মাটির লেভেলটাকেও ঠিকঠাক করা দরকার। এর উপর বাস্তু এনার্জি অনেকটা ডিপেন্ড করে। এটা আমি ছেড়ে যাচ্ছিলাম, আপনারা যখন বাস্তু বানাবেন, বাস্তুর মাটির লেভেলটা সবসময় দক্ষিণ দিকে একটু 1 ইঞ্চির মতো বেশি করবেন। হ্যাঁ, আপনার ঈশান কোণের দিকে 1 ইঞ্চি ডাউনে থাকবে। আর দক্ষিণ দিক এবং পশ্চিম দিক ঘেঁষে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকটাতে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি একটু উঁচু করলে বাস্তুশাস্ত্র অনুসারে ভালো হয়। তো এই কথা এটা মাথায় রাখতে হবে। প্লাস এরপরের যে কোণটা হবে সেটাকে আমরা বলি নৈঋত কোণ। নৈঋত কোণে কোন গ্রহের অবস্থান? সঠিক বলেছেন, রাহুর অবস্থান। এই রাহুর উপর কিন্তু আমাদের সমস্ত কিছু বাড়ির যারা মেম্বার থাকে তার প্রভাব থাকে। আমাদের কলিযুগে একটা কথা রয়েছে, রাহু অনেক কিছু দেয় আবার অনেক কিছু কেড়েও নেয়। তাই রাহুকে ঠিক মতো ব্যালেন্স যদি না করা যায় তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু সম্পদ দেওয়ার পরও ওই রাহুদেবের অসন্তুষ্টির কারণে বা রাহুর ব্যালেন্স না থাকার কারণে সমস্ত সম্পদ কেড়েও নিতে পারে। আর আপনারা জানেন হয়তো রাহুর দশা কতদিন? সঠিক, ধন্যবাদ। তো 18 বছরের দশায় রাহুদেব প্রথমে 5 বছর, অনেক 6 বছর 3টে ভাগে ফেজে ভাগ হয়। 6 বছর মোটামুটি রাহু আপনাকে অপার ধন সম্পদ দিতে পারে। তারপরে 6 বছর আপনাকে টেস্টিং করবে। যদি আপনার মধ্যে অহংকার এসে যায় তাহলে কিন্তু বাকি 6 বছরে যা দিয়েছিল সুদে আসলে সব রিটার্ন করে নেয়। তো অনেকে কি হয়, এটা পুরোনো বাড়িতে, ভাড়া বাড়িতে তার তখন সে রাহুকে একটু ব্যালেন্স করে ছিল, তাতে কোনো অসুবিধা নেই, অনেক সম্পদ সে অর্জন করতে পেরেছিল। তো নতুন বাড়ি করার পর যে কোনো কারণে রাহুর প্লেসমেন্ট ঠিক না হওয়ার কারণে বা রাহু ওই স্থানে যদি কাটিং হয়, মানে এর আগে আমি বলা দরকার যে আমাদের বাস্তুপুরুষের মেন 4টে কোণ, এই 4টে কোণে কোনো দিকে কাটিং হওয়া, মানে
ভেতরে ঢুকে পড়া, ভেতরের দিকে চেপে যাওয়া বা বেড়ে যাওয়া খারাপ হিসাবে বিবেচনা করা হয়, কেবল ঈশান কোণ বাদ দিয়ে। ঈশান কোণে যদি এক্সটেনশন হয় সেটা শুভ, বাকি যে কোনো কোণে যদি কোণটা যদি চেপে যায় বা কাটিং হয় বা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তু এনার্জি লেভেলটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমরা যদি ভুল করে দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো এন্ট্রান্স করে ফেলি, তাহলে কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায় বাস্তু। সেক্ষেত্রে বিশেষ করে যারা দাম্পত্য কলহ বৃদ্ধি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম সন্দেহ প্রবণতা ইত্যাদি এগুলো খুব বৃদ্ধি পায়। তো সেই কারণে বাস্তু কোনোভাবেই দক্ষিণ পশ্চিম দিকে কোনোভাবে এন্ট্রান্স যাতে না থাকে সেটা বিবেচনা করা দরকার। পাশাপাশি যেহেতু রাহুর দিক, রাহুদেব আপনাকে তখনই সম্পদ দেবে যদি আপনি ব্যালেন্স করে জীবনটাকে কাটাতে পারেন। যদি কোনো কারণে আপনার মধ্যে অহংকার এসে যায় বা আপনি যদি আপনার মধ্যে বিভিন্নভাবে রাহুদেবকে যদি পীড়িত করেন, বাড়িতে যদি অতিরিক্ত রাত্রি জাগরণ বা বাড়ির মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিস, বিশেষ করে জং ধরা লোহা টোহার যদি উপস্থিতি থাকে, তাহলে রাহুদেব পীড়িত হয়। আর পাশাপাশি ওই বাস্তু কোণটা ওই দক্ষিণ পশ্চিম কোণটা যদি কাটিং হয় বা এক্সটেনশন হয়, সেক্ষেত্রে কিন্তু রাহুদেব পীড়িত হয়। তো এই সময় অনেকে নতুন বাড়ি করে তাদের সমস্ত অর্জিত সম্পদ খোয়াতে পারে যদি বাস্তুতে রাহুকে ঠিকঠাক ব্যালেন্স না করতে পারে। আমাদের সমস্ত গ্রহগুলোকে একটা ব্যালেন্স করার নিয়ম আমাদের প্রত্যেকেই শেখা দরকার। কোনো গ্রহ অত্যন্ত খারাপও নয়, কোনো গ্রহ অত্যন্ত ভালোও নয়। আপনি যদি সব গ্রহ আপনাকে সমানভাবে অর্থ সম্পদ সবই দিতে পারবে, সে যদি তাকে ঠিক আপনি ব্যালেন্স করে তাকে চলতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের নেটাল চার্টে যেমন 9টা গ্রহ রয়েছে, বাস্তুতেও সেই গ্রহগুলো রয়েছে। আপনাকে জানতে হবে কোন দিকে কোন গ্রহের অবস্থান, সেইভাবে যদি আপনি বাস্তুর মধ্যে গ্রহগুলোকে ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনার নেটাল চার্টে যত গ্রহ খারাপ থাকুক না কেন, বাস্তুর কারণে আপনি অনেকটা ভালো থাকার সম্ভাবনা বাড়বে। আমরা চট করে জন্মপত্রিকাকে বিশেষ করে খুব বেশি সংস্কার বা পরিবর্তন করতে পারি না, কিন্তু বাস্তুকে আমরা অনেকটা সহজেই পরিবর্তন করতে পারি। অতএব আমাদের প্রত্যেকেই বাস্তুকে ধ্যান দিতে পারেন, তাহলে আপনি আর জন্মপত্রিকায় যতই খারাপ হোক, যত খারাপ দশা লাগুক না কেন, বাস্তুর কারণে আপনি অনেকটা শান্তিপূর্ণ জীবনযাপন করার বা উন্নতি করার সম্ভাবনা বাড়ে। যেটা বলছিলাম, দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে নৈরিত কোণ বলা হয়। তো এই কোণে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। বিশেষ করে যে এইখানে কখনো ছেলে মেয়েদের, বিশেষ করে যারা পড়াশোনা করবে, তাদের যেন থাকার ব্যবস্থা না করা হয়। কারণ রাহু ছেলে মেয়েদের উপর যদি মাথায় চেপে যায়, তাহলে কিন্তু তার মোবাইল অ্যাডিকশন বা অন্যান্য বিভিন্ন কুঅভ্যাস তৈরি হবে। সেই কারণে পড়াশোনাটা তার বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে যাদের প্রত্যেক বাড়িতে কম বেশি স্টুডেন্ট থাকে, তাই জন্য এই কোণে বিশেষ গুরুত্ব দেবেন। এই কোণটা হবে 180 প্লাস 45, কত ডিগ্রি? 225। এটা মাপযোগ করে নিশ্চিত বুঝে নিতে পারবেন। কম্পাস ফেলে দিলে, অ্যান্ড্রয়েড কম্পাস দেখে আপনি সহজেই বুঝতে পারবেন। এই কোণটা 10 প্লাস মাইনাস 5 করে আমি ওই দিকটাতে কোনোভাবেই এন্ট্রান্স করা উচিত হবে না। এরপরে 225 প্লাস 45, 270 ডিগ্রি। 270 দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই দিকটাও বিশেষ গুরুত্বপূর্ণ। পশ্চিম দিকে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করে, প্রফিট গেইন লাভের জন্য এই দিকটার গুরুত্ব রয়েছে। তাই আমাদের উচিত এই পশ্চিম দিকটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া। পাশাপাশি এর পরের যে কোণটা হচ্ছে, সেটা হচ্ছে বায়ু কোণ। বায়ু কোণের ডিগ্রি কত হবে?
270 প্লাস 45 315। হ্যাঁ, এই কোণটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কোন গ্রহের উপস্থিতি? চন্দ্রমা। চন্দ্রমা আমাদের গ্রহের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্রমাকে আমরা মনের কারক হিসাবে বিবেচনা করি। মনের উপর কিন্তু শরীর মানে সমস্ত কিছু ডিপেন্ড করে। মন ভালো থাকলে আপনি ভালো কিছু করছেন, মন খারাপ হয়ে গেলে কোনো কিছুতেই আপনার ভালো লাগবে না। তাই প্রত্যেক মেম্বারে যাতে মানসিকভাবে ভালো থাকে, সুস্থ থাকে। আমরা শরীর নিয়ে যতটা ভাবি, কিন্তু মন নিয়ে অতটা আমরা গুরুত্ব দিই না। এটাই আমাদের কিন্তু একটা খারাপ দিক। আমাদেরকে শরীরের পাশাপাশি মনের সুস্থতার জন্য বিবেচনা করা উচিত। আর এই চন্দ্রমা যাতে এই দিকটা যাতে কোনোভাবে পীড়িত বা এক্সটেনশন বা কাটিং না হয়, সেই জন্য এই বায়ুকোণটাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এবার এরপরে আমাদের আবার 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, সেই 5 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কত হবে? 355 আর 5, ওইটা হচ্ছে উত্তর। এই উত্তর দিকে আমাদের সমস্ত রকম এন্ট্রান্স করলে ভালো। উত্তর এবং পূর্ব দিকে যদি বাস্তু এন্ট্রান্স হয়, তাহলে আমাদের জন্য, বাস্তুর জন্য বা বাস্তুতে যারা বসবাসকারী তাদের জন্য খুবই লাভদায়ক হয়। তো এগুলো বিবেচনা করে আমাদের বাস্তু নির্মাণ করা খুব জরুরি। তা না হলে লক্ষ কোটি টাকা দিয়ে আপনি বাস্তু বানালেন, তারপরে আপনি ফকির হলেন, তা বাড়িতে অশান্তিতে দিন কাটালেন, সেটা বাস্তু করা না করারই সমান। অনেকেই বড় ঘরে বাস্তু মানে ভাঙা ঘরেও অনেক শান্তিতে থাকতে পারে, কিন্তু ছাদওয়ালা পাকার ঘরেও যদি বাস্তু ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে অশান্তি বিরাজ করতে পারে। তো এই বিষয়গুলো আপনারা যদি বিবেচনা করে বাড়ি নির্মাণ করেন বা কাউকে পরামর্শ দেন, তাহলে কিন্তু আমাদের খুবই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি কিছু বলতে পারি। প্রশ্ন? শনি মঙ্গলবার ছাড়া অন্য অন্য দিন কেন শনিদেবের পুজো হয় না? শনি মঙ্গলবারে শনিদেবের একটা প্রকট ভাব আসে ওই সময়। হ্যাঁ, সপ্তাহে সব দিন যদি একই রকম খাবার খাওয়া হয়, সেই খাবারটা ভালো লাগবে না। শনিবার শনিদেবের বার হিসাবে বিবেচনা হয়। আর শনির সঙ্গে মঙ্গলের একটা এনিমি সম্পর্ক। অতএব শত্রুকে তো করা যায় না। শত্রুকে বাড়ালে কি হবে? শত্রু আর বাড়বে। হ্যাঁ, শত্রুকে যদি তাকে ভালো নিয়ন্ত্রণ করতে হয়, তার সঙ্গে শত্রুতা করলে সে নিয়ন্ত্রণ হবে? তার থেকে মিত্রতা করতে হবে। ভয় থেকে মঙ্গলবারকে করা হয়। আর শনিবার শনিদেবের জন্মদিন, জন্মবার, এই জন্য দুদিনই করা হয়। কারণ এতে কি হয়, শনিদেব প্রসন্ন থাকে। ঠিক আছে? আর কিছু বলুন, জগৎবাবু কিছু? মঙ্গল খারাপ হলে কি কি অসুবিধা দেখা? খুব ভালো প্রশ্ন করেছেন। মঙ্গলের সঙ্গে আমাদের জ্যোতিষশাস্ত্র বিশালভাবে, মঙ্গলের শুধু মঙ্গল নিয়ে একটা মহাভারতের মতো বই রয়েছে জ্যোতিষশাস্ত্রে। কারণ মঙ্গল এমন একটা গ্রহ যেটা আমাদেরকে ঊর্জাবান করে। আমরা আজকে যা কিছু করছি সাহসের সঙ্গেই করছি, এর জন্য মঙ্গলের প্রচন্ড প্রভাব থাকে। এই মঙ্গল যদি ঠিক না থাকে, সে যদি দুর্বল হয়, তাহলে আপনার সাহসের অভাব হবে। পাশাপাশি মঙ্গল গ্রহটাকে লাল হিসাবে বিবেচনা করা হয়। আমাদের শরীরে লাল অংশ কি? রক্ত। যদি মঙ্গল দুর্বল হয়, তাহলে রক্ত সংক্রান্ত রোগের সম্ভাবনা বৃদ্ধি পাবে। যেমন এই যে যারা আমাদের অ্যানিমিয়াতে ভোগেন, অ্যানিমিয়ার অনেক কারণ আছে। তাদের মধ্যে একটা কারণ হচ্ছে, কেন অ্যানিমিয়া হয় বলেন? এটি জানা আছে কিছু? একদম, লোহিত কমে যাওয়ার অনেক কারণ থাকে। আপনি জানেন লোহিত কণিকার আয়ু হচ্ছে 120 দিন। বিশেষ করে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, যারা যেসব শিশু, তাদের ওই
লৈথনিকার আয়ু 120 দিন হয় না, সেক্ষেত্রে 80-90 দিনে মারা যায়। তাহলে কি হচ্ছে? লৈথনিকার সংখ্যা কমে যাচ্ছে। লৈথনিকা কমে যাওয়া মানে শরীরে রক্তের এটা কম হবে, রক্তের রেড কালারটা কমে যাবে। এই জন্য যাদের দেখা যায় থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের কিন্তু মঙ্গলটা দুর্বল হয়। এছাড়া অনেকে পাইলস, ভগন্দর, বিভিন্ন রকম, যেহেতু আয়ুর্বেদিক করেন, কালচার করেন, আপনি জানেন অনেকে এই ধরনের রোগ আছে। অনেকে এগুলো রোগ সম্পর্কে প্রকাশ করতে চায় না, ভয় পায় না। এটাও একটা মঙ্গলের কারণে হয়। এখানে অনেক রক্তপাত ঘটে। যখন মঙ্গল খারাপ হবে, শরীরে কাটাছেঁড়া, রক্তপাত এগুলো বাড়বে। মঙ্গলের সঙ্গে অনেক রকম মনের সম্পর্ক রয়েছে। কার কত রাগী হবে কি শান্ত হবে সেটা মঙ্গলের উপর ডিপেন্ড করে। ছাড়া মঙ্গলের সঙ্গে আমাদের সমস্ত রকম শরীরে ঊর্জা এবং সমস্ত রকম বিপদ আপদ কিন্তু মঙ্গলের গ্রহের উপরে নির্ভর করে। মঙ্গলের ভৌমদোষ, খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা ভৌমদোষ নিয়ে আমরা যেটা মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক ব্যাপারটা মঙ্গল হিসাবে আমরা বিবেচনা করি মেয়েদের জন্য, কিন্তু আবার মেয়েদের ক্ষেত্রেও অমঙ্গলও আনতে পারে, কিন্তু ছেলেদের এটা বেশি করে। তো মঙ্গল মানে মাঙ্গলিক ব্যাপার, কিন্তু সবকিছু একটা ব্যালেন্স থাকা দরকার। আমরা এই যে ধর্মদোষ বিষয়টা আমরা সচরাচর আমরা যে জন্মপত্রিকা দেখি, তাতে আমরা লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে যদি মঙ্গলের প্লেসমেন্ট হয়, হ্যাঁ, এক্ষেত্রে যদি মঙ্গল খুব পীড়িত হয় তবে মাঙ্গলিক হিসাবে বিবেচনা হয়। সাধারণভাবে আমরা এটা বিচার করি, কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয়। এটা যদি কেউ বিবেচনা করে শুধু মাঙ্গলিক বিবেচনা করে, তাহলে সেটা 30% বিবেচনা করা হবে। প্রকৃত মঙ্গল দোষ খোঁজার জন্য আমাদের 3টে গ্রহের থেকে আমাদের বিচার করতে হয়। আমরা সচরাচর লগ্ন থেকে বিচার করি, এটা 30% বিচার ঠিক হচ্ছে, কিন্তু বাকি বিচারগুলোর জন্য আপনাকে রাশি যোগ করতে হবে। রাশি মানে চন্দ্রদেব। অনেকে রাশি লগ্ন একই হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি লগ্ন থেকে বিচার করলে যা হবে রাশি থেকে, কিন্তু অনেকে রাশি লগ্ন আলাদা হবে, সেক্ষেত্রে রাশি থেকেও দেখতে হবে। রাশি লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গলের অবস্থান হয়, সেক্ষেত্রে মাঙ্গলিক বিবেচিত হবে। পাশাপাশি শুক্র গ্রহের থেকেও তুলনা করতে হবে। হ্যাঁ, তাহলে শুক্রের সঙ্গে যদি লগ্নে শুক্রে থাকে বা চতুর্থে, সপ্তম, অষ্টম আর দ্বাদশে থাকে শুক্রে, তাহলেও সেটা মাঙ্গলিক। তাহলে কত হলো, কত পার্সেন্টেজ হলো? 30-90 হচ্ছে। এবার অনেকে সান থেকেও বিচার করে, রবির প্লেসমেন্ট থেকে অনেকে বিচার করে। এতগুলো ভাবে মঙ্গলে যদি বিচার করা হয় তবেই কিন্তু আপনি সঠিক মাঙ্গলিক কিনা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম আমরা সাধারণ জ্যোতিষরা আমরা শুধু লগ্ন থেকে বিচার করে বলে দিই মাঙ্গলিক কি অমাঙ্গলিক নয়। তো এটা কিন্তু খুব একটা সঠিক বিচার করা হয় না। তো সেই কারণে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। এবার যাদের কোনো কুষ্টি নেই, তাদের আপনি মাঙ্গলিক বুঝবেন কি করে, সেসব কিছু আপনাদের আইডিয়া আছে? আমাদের আরেকটা জিনিস আছে মঙ্গল বিচার করা, হাত দেখা মঙ্গলের ক্ষেত্রে রেখাগুলো দেখে বিচার করা যায়। হ্যাঁ, আমাদের একটা মার্শাল লেখা রয়েছে, মানে আয়ু রেখার ঠিক প্যারালালে একটা মার্শাল লেখা থাকে। এই রেখা যদি কারো বলবান থাকে, পাশাপাশি আমাদের যে 3টে রেখা আছে হাতে, মেজর 3টে রেখা, কি 3টে রেখা বলুন তো? প্রধান 3টে রেখা, হুম, হৃদয় রেখা, শিরোরেখা, হ্যাঁ, আয়ু রেখা। ঠিকই বলেছেন। হৃদয় রেখার আরেক নাম কি? হৃদয় রেখা, হার্ট লাইন। একদম, হার্ট লাইন। এখান থেকে আবার হৃদয়ের কারো রোগ হবে কিনা সেটা বিচার করা যায়। এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা, এটা যদি পরস্পর
জোড়া না থাকে। আচ্ছা, জোড়া। না, মাঙ্গলিকের ক্ষেত্রে এগুলো জোড়া থাকবে না। ফাঁকা যদি থাকে তাহলে সেই জাতক জাতিকা মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা থাকে। মানে ফাঁকা হওয়া দরকার। হ্যাঁ, ফাঁকা থাকলে। হ্যাঁ। আমরা সাধারণত আমাদের হাতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা জোড়া থাকে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে। যারা মাঙ্গলিক হয় তাদের কিন্তু এই দুটো রেখা জোড়া হয় না। রেখা তো জোড়া নেই। জোড়া হবে না, মঙ্গলের ক্ষেত্রে না, অনেক সময় শুধু শুধু ওই বিচার নয়, শুধু ওই হাতের রেখা দেখেই যে কত পার্সেন্টেজ মাঙ্গলিক বুঝতে পারবেন না। ওই ওটা একটা ধারণা। হ্যাঁ 30% মাঙ্গলিক হতে পারে। হ্যাঁ, কিন্তু যে 100% মাঙ্গলিক কিনা তার জন্য জন্মপত্রিকাটাকে সূক্ষ্মভাবে বিচারের করা যায়। তো শুধু আপনি হাত দেখে বলে দিলেন মাঙ্গলিক, এই আবার মঙ্গল ভঙ্গেরও ব্যাপার থাকে, সেসব কিছু আইডিয়া আছে আপনার? মঙ্গল ভগ্ন। না, মঙ্গল মাঙ্গলিক দোষটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়। ভেঙে যায়। হ্যাঁ, সেটা কি কোন কন্ডিশনে মাঙ্গলিক দোষটা থাকে সেই বিষয়ে আমি যদি জানা থাকে, যদি জানার আছে কিছু। বলুন আপনি একবার। হ্যাঁ, এটার জন্য আপনাকে মঙ্গলের উপর যদি শুভ গ্রহ কি কি? বৃহস্পতি, একদম শুক্র, সব থেকে বৃহস্পতির প্রভাব, যেটা আমাদের লার্জেস্ট প্ল্যানেট ইউনিভার্স, আমাদের জোডিয়াক সাইকেলে বড় গ্রহ। তো বৃহস্পতি। বৃহস্পতির যদি প্রভাব থাকে, যদি প্রভাব মানে কি অ্যাসপেক্ট, হ্যাঁ, কোনো দৃষ্টি বিনিময় হচ্ছে, বৃহস্পতির দৃষ্টি নিশ্চিত জানেন। হ্যাঁ, পঞ্চম, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু পঞ্চম, নবম, পঞ্চম নবম দশম। না, লগ্নে থাকছে, লগ্ন সপ্তম, পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম, সপ্তম। তো এইরকম দৃষ্টি যদি মঙ্গলকে দেয় তাহলে কিন্তু মাঙ্গলিক দোষটা হালকা হবে। এছাড়া মঙ্গল যদি রাহুর সঙ্গে, অনেক সময় মঙ্গল রাহুর সঙ্গে গিয়ে অনেকে বলে মঙ্গল দোষ ভগ্ন হয়ে যায়, কিন্তু বাস্তবে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু তা দেখি না। বরং মঙ্গল আর রাহু যদি একসঙ্গে এসে যায় সেক্ষেত্রে অঙ্গারক যোগ তৈরি হয়, বরং মঙ্গল দোষকে অনেক গুণ বৃদ্ধি করে। আবার মঙ্গলের নিচস্থ স্থান কোনটা? কর্কট। একদম, ওই স্থানে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাবটা কিছুটা কম হয়, বা ওই সঙ্গে যদি কোনো শুভ গ্রহ অ্যাসপেক্ট করে দেয় সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাবটা কমে যায়। আর কিছু কিছু জানার তো থাকতে পারে। বলুন, যদি কোনো কিছু জানার থাকে। না, মানে এই জমি জায়গা সংক্রান্ত কি হতে পারে সেটা মঙ্গলের। একদম, এটাও একটা পয়েন্ট বলেছেন। জমি জায়গার সঙ্গে মঙ্গলের একটা প্রভাব রয়েছে। আমাদের মানে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ভাই বোন, মানে বিশেষ করে ভাইদের সম্পর্ক, যেসব পরিবারে ভাই মঙ্গল ভালো থাকে তাদের ভাইরা তাদের সঙ্গে রিলেশন ভালো রাখে। আর যাদের মঙ্গল পীড়িত হয় তাদের কিন্তু বিশেষ করে ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। মঙ্গলকে ভাতৃকারক গ্রহ হিসাবে মানা হয়, তো পাশাপাশি ভূমিকারক হিসাবে বিবেচনা করা হয়। তো যেহেতু ভূমি মানে সম্পদ, ভূমিজ সম্পদ মানে মাটি, সেই কারণে যাদের মঙ্গল খারাপ থাকবে তাদের জমি জমা সংক্রান্ত সমস্যা, কোর্ট কাছারি, এগুলো মঙ্গলের নেগেটিভ প্রভাবের কারণে হয়। এমনকি জেল যাত্রাও মঙ্গলের কারণে হতে পারে, সেগুলো বিশেষ কন্ডিশনে হয়। তো মঙ্গলের জন্য আইনি সমস্যা, ঝুট ঝামেলা, আঘাত, অ্যাক্সিডেন্ট, এগুলো অনেক কিছু হতে পারে। তাই মঙ্গল আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসাবে বিবেচিত হয়। আচ্ছা, মঙ্গলের সঙ্গে যদি কেতু থাকে কি সমস্যা তৈরি করবে? ওইটা এই রাহু থাকলে যা হবে, কেতু থাকলে ঠিক একই হবে, মানে ডবল মাঙ্গলিকের প্রভাব তৈরি হবে। যেটা আমরা নর্মাল মাঙ্গলিক যেটা দেখবো তার থেকেও খারাপ অবস্থা হতে পারে রাহু কেতু যদি অ্যাসপেক্ট তৈরি হয়। এই জন্য যখনই দেখবেন যে মঙ্গলের পাওয়ার বাড়াতে হবে না, এটা এই থেরাপিটা আমাদের এই যে মঙ্গলের পাওয়ার বাড়ানো বা কমানোর ব্যাপার সবকিছু বিবেচিত হবে লগ্নের সঙ্গে মঙ্গলের কি রিলেশন। যদি মঙ্গলের সঙ্গে যে গ্রহটা মিত্রতা আছে সেক্ষেত্রে আপনি পাওয়ার বাড়িয়ে তাকে সমাধান করতে পারবেন। কিন্তু মঙ্গলের সঙ্গে যে প্ল্যানেটটা এনিমি করছে
মঙ্গলের সঙ্গে এনিমি কারক প্ল্যানেটের নাম বলুন একটা। শনি। একদম। যদি মকর লগ্ন বা কুম্ভ লগ্নের কোনো জাতক জাতিকা হয়, সেক্ষেত্রে আপনি মঙ্গলকে পাওয়ার দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনাকে কখনোই এই কাজ করা ঠিক হবে না, কারণ আমাদের শাস্ত্রে জ্যোতিষের রিমেডি করাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। যখনই কাউকে কোনো ব্যবস্থাপত্র করবেন, তখন অবশ্যই এই বিষয়টা বিবেচনা করবেন যে মঙ্গলকে যখন আপনি পাওয়ার করবেন, সেই মঙ্গলের সঙ্গে লগ্নলগ্নের কি রিলেশন। যদি মিত্র প্ল্যানেট হয়, সেক্ষেত্রে আপনি তাকে পাওয়ারিং করে, বিশেষ করে স্টোন থেরাপি ইত্যাদি এগুলো করে পাওয়ারিং করতে পারেন। চন্দ্রের সঙ্গে মিত্রতা। একদম। যে সমস্ত মঙ্গলের সঙ্গে যে প্ল্যানেটগুলো মিত্রতা করে, কেবল তাদেরই ক্ষেত্রে আপনি মঙ্গলকে পাওয়ারিং করতে পারবেন, বিশেষ করে স্টোন থেরাপির মাধ্যমে। এটা খুবই ভালো প্রশ্ন এবং প্রত্যেকের জানার দরকার বলে মনে করি। কটা বাজে বলুন তো? আমি দুটোতে কিন্তু লাঞ্চে যাবো। দুটোতে লাঞ্চে যাবো। ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ, আর কিছু জানা থাকলে বলুন। আর একটা জানার ব্যাপার বলতে আমরা আমার তো এখানে মানে প্রত্যেকদিন তো মানে এখন রেকর্ডিং আছে, বন্ধ করে দিন।